হচ্ছে কবি শামীম রেজার পর্বে আমরা চলে যাই বই পরিচিতিতে। তো আর বই পরিচিতিতে আরো অনেকে যারা আছেন অতিথি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি হওয়ার জন্য। শামীম, আমি সকল কবি থেকে বিদায় নিচ্ছি। শামীম, আপনার রেজা, আপনার পর্ব এবার। ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ, সবাই ধন্যবাদ কাজী ভাই। শুধু দর্শক মন্ডলী, যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন বা পরে দেখবেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবিতা বই পরিচিতি পর্ব। এটি উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত তৃতীয় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের একটি পর্ব। আজ শনিবার, আমাদের এখানে এখন ক্যালিফোর্নিয়া টাইম 4:14:15। তো আমাদের এই পর্বে মোট 22 জন কবি লেখক আছেন। আমরা একে একে তাদেরকে ডেকে নিব, তাদের বইয়ের প্রচ্ছদ দেখাবো এবং তাদের লেখক পরিচিতি দিব, এবং তাদেরকে অনুরোধ করব বই পরিচিতি দিতে তাদের নিজস্ব। এবং এই পুরো ব্যাপারটাতে এক একজন কবি বা লেখক 2.5 মিনিট সময় পাবেন। আমি অনুরোধ করব তারা যেন তাদের বই পরিচিতি 2 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখেন। আমি শুরু করব মোস্তাফিজুর রহমান টিটু দিয়ে। ওনাকে চলে যেতে হবে, উনি অস্ট্রেলিয়ায়, মেলবোর্নে। সো মোস্তাফিজুর রহমান টিটু পেশায় সফটওয়্যার প্রকৌশলী, দীর্ঘদিন যাবৎ অস্ট্রেলিয়া প্রবাসী। ছাত্র জীবনে লেখালেখি শুরু, মাঝে দীর্ঘ বিরতির পর আবার নিয়মিত লিখছেন অর্ধযুগেরও বেশি। একটি গল্পগ্রন্থ ও 3টি উপন্যাস প্রকাশিত হয়েছে তার। গল্পগ্রন্থটির নাম প্রথম কুড়ি, আর উপন্যাস 3টির নাম জীবন আতিকলীন, বোকা কিশোরের বোকা ডায়েরি এবং মগ্ন অপরাহ্ন। টিটু ভাই, আপনি আছেন? হ্যাঁ আছি। শামীম, শুনতে পাচ্ছ? হ্যাঁ, ফাহমিদা আপনি সরাই ফেলেন। টিটু ভাই বলেন। শামীম, সংক্ষিপ্ত অতটুকুই বলার, শখের লেখক, খুব বেশি লিখি না, অল্প লিখি। 2018 থেকে প্রতি বেলাতেই মনে হয় একটা করে বই বের হয়েছে। যে বইটা গতবার বের হয়েছে সেটা নিয়ে অল্প কিছু বলতে চাই। বইটার নাম হচ্ছে বোকা কিশোরের বোকা ডায়েরি। বের হয়েছে চৈতন্য প্রকাশনী থেকে, প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈশব্দ। এটা একটা মূলত 17, 18 কিংবা 19 বছর বয়সের এক তরুণী যে ডায়েরি লেখে, যাকে সবাই আর কি আমার নর্মাল এখনকার সময়ের তরুণ তরুণী হয়তো একটু ডিফারেন্ট, সে সত্যি কথা সহজে বলে ফেলে, কোনো কিছু চেপে রাখতে পারে না, সেই জন্য সবাই তাকে বোকা বলে। এবং ওই তার কাহিনীর মাধ্যমেই বর্তমান সময়কে একটু ধরে রাখা। সংক্ষেপে এতটুকুই। বই যেহেতু গতবার করোনাকালীন সময় বইটা বের হয়েছে, আমি ঠিক জানি না বইটার এবং বইমেলাও কিরকম কি হয়েছে কিছুই জানি না। আসলে আমি প্রবাসী অনেক লেখকদের মতে আমরা শুধু লিখি, পাঠকদের সাথে সেভাবে ঠিক যোগাযোগটা হয় না। এতটুকুই বই নিয়ে বলার মতো। অন্য কিছু হ্যাঁ শামীম। হ্যাঁ, ধন্যবাদ মোস্তাফিজুর রহমান টিটু। আমরা তাহলে পরবর্তী লেখকের কাছে চলে যাই। আমি এবার ডেকে নিব ডক্টর নুরুন নবীকে। ডক্টর নুরুন নবী একজন মহান মুক্তিযোদ্ধা, লেখক, বিজ্ঞানী এবং সমাজসেবক। তিনি 2020 সালে ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার 21শে পদক সম্মানে ভূষিত হয়েছেন। এর পূর্বে তিনি 2017 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ এবং 2018-তে ওয়াশিংটন ডিসি বইমেলায় সাহিত্য পুরস্কার পেয়েছেন। ইংরেজি ও বাংলা ভাষায় তার 17টি বই প্রকাশিত হয়েছে। এবারে 2021-এ বইমেলাতে তার প্রকাশিত বইগুলোর নাম হলো স্মৃতিময় নিপ্পন, জাপানিদের চোখে বাঙালি বীর, বঙ্গবন্ধু অ্যান্ড টার্বুলেন্ট বাংলাদেশ, অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধে ভারত। আমি ডক্টর নুরুন নবীকে অনুরোধ করব তার জাপানিদের চোখে বাঙালি বীর সম্পর্কে কিছু বলতে। ধন্যবাদ। আমি উচ্চ শিক্ষার জন্য জাপানে 5 বছর ছিলাম। সেখানে আমি দেখেছি জাপানিরা 5 জন বাঙালিকে মানুষ মনে করে না,
তারা মনে করে মহাবীর এবং মহামানব। তো কেন এই 5 বাঙালিকে জাপানিরা এত শ্রদ্ধা করে, সেই ব্যাপারে আমার এই বইয়ে 5 জন বাঙালি বীরের কথা আমি লিখেছি। প্রথমত হলেন বঙ্গবন্ধু, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, তার রাসবিহারী বোস, বিপ্লবী রাসবিহারী বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং জাস্টিস পাল। এই 5 জনকে জাপানিরা খুবই সম্মানের চোখে দেখে। তা আমি নিজে একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই বিপ্লবীদের প্রতি ব্যক্তিগতভাবে আকৃষ্ট ছিলাম। আমি লিখেছি যে ভারতের স্বাধীনতার জন্য সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস এবং আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা রবীন্দ্রনাথকে আমরা অনেকেই অনেকভাবে চিনি, কিন্তু তিনি যে একজন বিপ্লবী কবি ছিলেন আমরা অনেকেই জানি না। তো যাই হোক, এই ভারতীয় এই 3 জন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, রাসবিহারী বোস এবং সুভাষচন্দ্র বোস, ভারতীয় স্বাধীনতা এদের যে অবদান ভারতীয়রা ভুলে গেছে, কিন্তু জাপানিরা ভুলে না। এবং রবীন্দ্রনাথ যে জাপানের সাথে সম্পর্ক করেছিলেন সেই ধারাবাহিকতায় রাসবিহারী বোস গিয়েছিলেন ভারতে, এবং তিনি সেখানে গিয়ে ভারতীয় কি বলবো সেনাবাহিনী এবং ভারতীয় ইন্ডিপেন্ডেন্ট লীগ গঠন করে, সেইটারই নেতাজি সুভাষচন্দ্র বোস সেটার দায়িত্ব নিয়ে তিনি স্বাধীনতার জন্য যুদ্ধ ঘোষণা করেন ব্রিটিশের বিরুদ্ধে। আর জাস্টিস পাল, জাপানিরা যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হেরে যায় তখন যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করেছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, সেখানে 11 জন জাস্টিসের ভিতরে একমাত্র জাস্টিস পাল জাপানিদের পক্ষে কথা বলেন যে সব যুদ্ধাপরাধীরা যদি, সব আসামিরা যদি যুদ্ধাপরাধী হয় তাহলে আমেরিকা সবার আগে যুদ্ধ অপরাধী হবে, কারণ তারা হিরোশিমা এবং নাগাসাকিতে বোম ফেলেছিলেন। তো এই যে যারা ছিল এদের উত্তরসূরিরাই পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমাদেরকে সাহায্য করেছেন, মুক্তিযুদ্ধে সাহায্য করেছেন, এবং বঙ্গবন্ধুকে মহাবীর মহান নেতা হিসেবে তারা শ্রদ্ধা করত। এখানে একটা ছোট্ট ঘটনা বলি। যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হয়, আমরা যখন ঢাকাতে বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করছিলাম, তখন একমাত্র বাংলাদেশের বাইরে একমাত্র টোকিওতে বিক্ষোভ হয়েছিল বঙ্গবন্ধুর মুক্তির জন্য। তো এই সমস্ত ছোটখাটো ঘটনা নিয়ে আমার এই বইটা, জাপানিদের চোখে বাঙালি বই। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নূর নবী। নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী বই হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে এই অনুষ্ঠানের সঞ্চালনায় আমি শামীম রেজা এবং আমার সঙ্গে আছেন ফাহমিদা ফেরদৌসী। আমি প্রথম 10 জনকে প্রেজেন্ট করবো এবং তারপরে উনি আসবেন। এবার আমি ডেকে নিচ্ছি অমিত চক্রবর্তী, কবি অমিত চক্রবর্তী। আগের পর্বে অনেকক্ষণ অপেক্ষা করেছেন, এবার আগে ডেকে নিচ্ছি। কবি অমিত চক্রবর্তীর জন্ম সোনারপুর অঞ্চলের কোদালিয়া গ্রামে। ছাত্র অবস্থায় অনেক লেখা এবং ছাপানো কলকাতা নানা পত্র পত্রিকায়। এখন আমেরিকায় কানসাস স্টেট ইউনিভার্সিটিতে কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সের ডিন। সম্প্রতি প্রকাশিত কবিতা বাক, কবিতা আশ্রম, ছায়াবৃত্ত, বম্বে ডাক, যুগসাগ্নিক, অন্য নিষাদ, বাতিঘর অনলাইন, শারদীয় খোঁজ, শব্দের মিছিল, মহাভারত, অপার বাংলা, উত্তর আমেরিকার পত্রিকা, বাংলা লাইভ, উদ্ভাস এবং আরো অনেক অনেক পত্রিকায়। রিক প্রকাশনী আয়োজিত বিরহের কবিতা প্রতিযোগিতায় উচ্চ স্থান। উত্তর আমেরিকায় নিউ জার্সি অঞ্চলের পত্রিকা অভিব্যক্তির কবিতা বিভাগের সম্পাদক। প্রথম কবিতার বই অতসীর সংসারে এক সন্ধ্যাবেলা প্রকাশ পাচ্ছে এই সেপ্টেম্বরে 2021 ড্রা প্রকাশনী থেকে। থাকেন ম্যানহাটন, কানসাস, যুক্তরাষ্ট্র। কবি অমিত চক্রবর্তী, আপনি আপনার বই সম্পর্কে কিছু বলুন। অনেক ধন্যবাদ সবাইকে। বইটার নাম অতসীর সংসারে এক সন্ধ্যাবেলা। এই কবিতাগুলোকে আমি বলি গল্প বলা কবিতা। প্রত্যেকটা কবিতায় এক একটা গল্পের ভঙ্গিতে লেখা। যেমন এর যে নাম দেওয়া যে কবিতাটা অতসীর সংসারে এক সন্ধ্যাবেলা, সেই কবিতাটা শুরু হয় এইভাবে: তোমার স্বামী বললেন দেশ বিদেশের কত সব গল্প, নিউ ইয়র্কে কত ঠান্ডা পড়ে, বাঙালির কেন ব্যবসা হয় না, আমার ইন্ডাস্ট্রিতে ঢোকা উচিত ছিল, এই সমস্ত কথা। তো
এরম ভাবেই প্রত্যেকটা কবিতায় এই কবিতার মধ্যে একটা গল্পের ছায়া নিয়ে গড়ে উঠেছে, এবং সেটা একটা বিশেষ কারণ আছে এইভাবে এই এই বইটাকে তৈরি করার। সেটা হচ্ছে আমাদের দেশে দুদেশেই এবং এবং প্রবাসে অভিবাসী বাঙালিদের মধ্যে অনেকেই আছেন তারা বাংলা গদ্য পড়তে ভালোবাসেন, তারা গল্প পড়তে ভালোবাসেন, উপন্যাস পড়তে ভালোবাসেন, কিন্তু আধুনিক কবিতা শুনলেই তাদের মনে একটা হয় যে আমি বুঝবো না বা আমার ভালো লাগবে না। সেই গণ্ডিটা আমি পেরোতে চাই, সেই ভয়টা আমি কাটাতে চাই, এবং সেটাই হচ্ছে এই বইটার প্রধান উদ্দেশ্য। এই কবিতাগুলোর সেগুলো হচ্ছে যাতে কবিতাকে নিয়ে যাওয়া যায় যারা সাহিত্য অন্যভাবে ভালোবাসেন তাদের কাছে। তো দেখা যাক বইটা সেই জিনিসটা করতে পারে কিনা, সবে মাত্র বেরিয়েছে, আমি এখনো নিজে হাতেই পাইনি। তাই সবাইকে অনুরোধ, বইটা রা প্রকাশন থেকে বেরোচ্ছে কলকাতা, যদি সুযোগ পান অনলাইনেও কেনা যেতে পারে, যদি সুযোগ পান বইটা দেখবেন, পড়ে বন্ধুদেরকে বলবেন। ধন্যবাদ কবি অমিত চক্রবর্তী। আনোয়ার ইকবাল ভাই, আপনি কি আছেন? বিয়েতে আছি। ওকে, তো আমি এবার আপনাকে ডাকবো সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে। হ্যাঁ, লেখক আনোয়ার ইকবাল বাংলাদেশের বুয়েট থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে লেখাপড়া করেছেন নগর পরিকল্পনা ও ব্যবসা প্রশাসনে, এবং বুয়েট থেকে স্থাপত্য স্নাতক। ছাত্র হিসাবে 80-র দশকে শুরুর দিকে আমেরিকা আসেন এবং সেই থেকে এখন পর্যন্ত এখানে আছেন। লেখালেখি করেন শখে প্রায় 5 দশক ধরে, সেগুলো বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। পেশায় একজন স্থপতি। আনোয়ার ইকবালের নিবাস এবং কর্মস্থল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা 2। লেখক আনোয়ার ইকবাল, আপনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আচ্ছা, ধন্যবাদ শামীম। আমি আসলে আজকে খুব একটা বেকায়দা পরিস্থিতিতে আছি, যে জন্য আমার পোশাক আশাকও এই অনুষ্ঠানে আসার উপযুক্ত না। তো আমার বইটা হচ্ছে, আমার আমেরিকাতে প্রথম আমি যখন আসি সেটা হচ্ছে 1983 সাল। 1983 সালের আমেরিকার বাঙালি জীবনের যে চালচিত্র ছিল, কিংবা আমেরিকানদেরও সামাজিক জীবনযাত্রার যে চালচিত্র ছিল, আজকে এই 2020-21 সালে এসে এই চালচিত্র অনেকটা পাল্টে গেছে। তো আমার এক সময় ভাবনা এলো যে আমরা ছাত্র অবস্থায় যখন আসি আমরা বিভিন্ন জিনিস করি। আমি নিজেও অনেক রকমের, যেটাকে এই দেশে অর্জব বলে, এই ধরনের অর্জব করেছি, এবং এতে করে আমেরিকার একদম সর্বস্তরের এবং সব ধরনের মানুষের সাথে খুব কাছে থেকে মেশার সুযোগ হয়েছে। তো আমি ভাবলাম যে আমি এই স্মৃতিটুকু নিয়ে একটা বই লিখি, এবং এই বইটা আমি লিখেছিলাম, যেটা এই বছরে বইমেলাতে প্রকাশিত হয়েছিল, এবং বইটি রকমারির লিস্টে 2 নম্বর ছিল, টপ সেলিং বুক ভ্রমণ কাহিনী ক্যাটাগরিতে। যদিও এটাকে ভ্রমণ কাহিনী বলতে আমার যথেষ্ট আপত্তি আছে, এটা মোটেই ভ্রমণ কাহিনী নয়, তবে আমি খুব সশ্রদ্ধ চিত্তে এই ডেজিগনেশনটা মেনে নিয়েছি, কারণ 1 নম্বরে ছিল বঙ্গবন্ধুর চীন ভ্রমণের উপরে ভিত্তি করে লেখা বইটি। সো তার পেছন আমার এটা 2 নম্বর হওয়া, এটা বিশাল সম্মানের একটা ব্যাপার ছিল, আমি জন্য এটা মেনে নিয়েছি। তো আমার এই বইটা সম্পর্কে এটুকু বলবো যে আমি 83 সালে আমার বয়স যেটা ছিল, তাতে করে মানে অল্প বয়সী একজন অনভিজ্ঞ লোক, যে বাংলাদেশ থেকে সবেমাত্র এসেছে, আমেরিকাকে এক্সপ্লোর করার যথেষ্ট সুযোগ ছিল, এবং আমার মধ্যে একটা আমি এক্সপ্লোর করার চেষ্টাও করেছি, এবং এজন্য আমি আমার অভিজ্ঞতাগুলিকে বর্ণনা করেছি। আমি রেস্টুরেন্টে কাজ করেছি, আমি ডেলিভারির কাজ করেছি, আমি ভালো রেস্টুরেন্টে ভ্যালের কাজ করেছি, এবং এই কাজগুলি করতে গিয়ে রেস্টুরেন্টের মালিক, খদ্দের, এদের সাথে আমার পরিচয় এবং তাদের সাথে আমার ঘনিষ্ঠ সময় কাটানোর অভিজ্ঞতাটাকে আমি লিপিবদ্ধ করেছি এই বইতে। বইটা আমার পাঠক মহলের কাছে যথেষ্ট সমাদৃত হয়েছে। যদি সুযোগ হয় কখনো, আমার কাছে বইয়ের কপি আছে। আমরা ভেবেছিলাম যে সামনাসামনি যদি আমাদের এই সাহিত্য মেলা হতো, তাহলে হয়তো বইটা আমি সবার সামনে তুলে ধরতে পারতাম। সেই সুযোগ নিশ্চয়ই কোনো একদিন আসবে।
এই বলে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার ইকবাল লেখক। আমি আবার অধ্যক্ষের সঙ্গে জানাচ্ছি, যেহেতু আমাদের অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু হয়েছে, একটু না আসলে অনেক দেরিতে শুরু হয়েছে এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান যেতে হবে, তা আমরা যদি আমাদের পর্বগুলি আরো একটু সংক্ষিপ্ত করি তাহলে সবার জন্য ভালো হয়। এবার আমি ডেকে নিব লেখক ফরহাদ হোসেনকে। ফরহাদ হোসেন একজন লেখক, চিত্রনাট্যকার, নির্মাতা, প্রযোজক, সঞ্চালক এবং সাংস্কৃতিক সংগঠক। শিকাগোতে বিখ্যাত ডিপল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিস্টেমসে স্নাতকোত্তর কাজ করছেন একটি আইটি কোম্পানিতে। উত্তর আমেরিকার বিভিন্ন ধারায় সাংস্কৃতিক অঙ্গনে অবাধ বিচরণকারী ফরহাদ হোসেন মূলত নিরীক্ষাধর্মী চিত্রনাট্য লেখার মাধ্যমে তার লেখালেখি শুরু করেন এবং লিখছেন প্রায় 1 দশকের বেশি সময় ধরে। প্রকাশিত বইয়ের সংখ্যা 4টি: সমকালীন গল্পগ্রন্থ, তৃতীয় পক্ষ, ছোট গল্পের সংকলন, ধূসর বসন্ত এবং উপন্যাসিকার সংকলন এবং একদিন। স্বপ্নজাল তার প্রথম উপন্যাস। সম্ভবত আজকে তিনি তার স্বপ্নজাল বইটি নিয়ে কিছু বলবেন। ফরহাদ হোসেন। ধন্যবাদ শামীম ভাই এবং আজকে যারা উপস্থিত আছেন সবাইকে। আমি আমার এই প্রথম উপন্যাস স্বপ্নজাল, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই বইটি লেখার পেছনে আমি গল্পটা শুধু বলি তাতেই সব আমার বই লেখা এবং এই কন্টেন্ট সম্পর্কে জানা যাবে। একটা সময় আমি প্রবাসী হয়েছি দীর্ঘদিন। আমি নিউ ইয়র্ক থেকে একটা পত্রিকা বের হতো ঠিকানা নামে, সেই পত্রিকায় একটা নিউজ পড়ছিলাম যে বাংলাদেশে ম্যারেজ মিডিয়ার দৌরত্ব ছিল তখন। ম্যারেজ মিডিয়ার নামে প্রতারণা হতো আর কি, প্রবাসী পাত্রীদের লোভ দেখিয়ে কৌশলে পাত্রপক্ষের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত তারা। তখন এই ঘটকালি ব্যবসার আড়ালে একটা জমজমাট প্রতারণা বাণিজ্য চলছিল এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে বেকার যুবকরা তারা এই প্রতারণার জালে পড়ে যেত আর কি। এই বেকার সমস্যা এবং দারিদ্র্যকে পুঁজি করে এই প্রতারক চক্র হাজারো হাজারো যুবককে আর কি টাকা হাতিয়ে নেয়। তো এই নিউজটা যখন আমি দেখি আমার মাথার মধ্যে একটু খটকা লাগে যে কেন এমন হবে। তো এটা নিয়ে আমি একটু রিসার্চ করছিলাম। রিসার্চ করতে করতে আমি যে দেখলাম যে শুধু যে এই প্রতারণার যে শুধুমাত্র এই বিয়ের কিংবা প্রবাসী পাত্রী দেখিয়ে হচ্ছে তা না, বিভিন্ন ধরনের প্রতারণা হচ্ছে বিভিন্ন ভাবে। তো সেই অনেকগুলো প্রতারণার গল্পকে একসঙ্গে নিয়েই আমি এই স্বপ্নজাল উপন্যাসটি করি। মূলত যে বিশেষ করে এই যুবক সমাজ যারা স্বপ্ন দেখে তাদের ভবিষ্যৎটাকে কিছু একটা করার, এবং সেই ক্ষেত্রে যখন প্রবাসে আসার একটা সুযোগ থাকে সেই স্বপ্নটা তাদের বেশি কাজ করে, আলটিমেটলি তারা জালে জড়িয়ে যায়। তো এই থিমটার উপরে আমি আসলে উপন্যাসটি লিখি। এটা এবছর 2021-এর বই মেলাতে অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়। এটা একটি সমকালীন উপন্যাস, এটা প্রচ্ছদ করেছেন মাসুম রহমান এবং এটা এবছরের বেস্ট সেলিং এ ছিল এবং এটার প্রথম মুদ্রণ শেষ হয়ে গেছিল মেলা চলাকালীন অবস্থায় এবং এটার দ্বিতীয় মুদ্রণ চলছে এখন। এটাই হচ্ছে আমার স্বপ্নজাল উপন্যাসের গল্প। ধন্যবাদ লেখক ফরহাদ হোসেন। এবার আমি যাচ্ছি বিপাশা ভট্টাচার্যের কাছে। বিপাশা ভট্টাচার্য কলকাতার জন্ম তার এবং উনি এখন আছেন আমেরিকার ডেনভারে। উনি কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছেলেবেলা থেকে লেখালেখি শুরু এবং ছেলেবেলার দেয়াল পত্রিকা থেকে শুরু করে এখন বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখার প্রকাশ। কবিতা এবং কৈধর্মী গদ্য, গবেষণাধর্মী প্রবন্ধ ছাড়াও উনি লেখালেখির পাশাপাশি উনি নাচ, বই পড়া এবং ছবি আঁকেন। তো আমরা এবার ডেকে নিচ্ছি বিপাশা ভট্টাচার্যকে। নমস্কার সবাইকে, সকল সুধীবৃন্দকে আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যেই বইটা নিয়ে বলতে চাইছি সেটা মূলত আমার 2019-এ প্রকাশিত কলকাতার বৈতরণী প্রকাশনা থেকে, কলকাতা বইমেলা, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেটা হয় সেখানে প্রকাশিত হয়েছিল। তো সেই বইটি ঠিক গদ্য বা পদ্য কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটে ওরকম ভাবে আমি লিখিনি। ওইটা মানে ওটার লেখন শৈলীটা যদি হয় গদ্য, তাহলে কবিতাকে ওর প্রাণ বলে আপনারা ভাবতে পারেন। কারণ ওর মধ্যে মানে কোনো গল্পের বই নয়, এটা একটা
গদ্য পদ্য রীতি যেটাকে বলা হয় এখন, সেই গদ্য পদ্য রীতিতে লেখা গদ্যের কাঠামোতে কবিতার প্রাণ হিসাবে আমি এটাকে বলতে স্বচ্ছন্দ বোধ করি। আর এইটি তো আমার প্রথম বই, সুতরাং অনেক বেশি কাছাকাছি, অনেক বেশি নিজের মনের কাছাকাছি, অনেক পাঠকের এর ফিডব্যাক বা এর ভালো প্রশংসা পেয়েছি ইত্যাদি। তো যাই হোক, আমি আত্মপ্রচার এরকম ভাবে করতে খুব একটা স্বচ্ছন্দ নই। আর এই কোভিডের জন্য আরো 2টি বই প্রকাশিতব্য। 2020 মার্চে প্রকাশের কথা ছিল একটি বই, সুন্দর সিরিজ, সুন্দরকে লেখা চিঠি। ওটা একটি চিঠির মানে একটা সিরিজ মেনে লেখা চিঠির একটা সংকলন। সেই বইটির নাম সুন্দরকে লেখা চিঠি। সেটা এখন এই কোভিডের জন্য, অতিমারির জন্য প্রকাশ এখনো আটকে আছে। তার জন্য মানে যারা সুন্দরের বেশ সুন্দরকে ভালোবেসেছিলেন, আমি এই সিরিজটা আমার ফেসবুকেও আমি আপলোড করেছিলাম, তো ফেসবুকে আমার দেওয়ালে এই জিনিসটা রয়েছে। তো সেখানে যারা পড়তেন, যারা নিয়মিত পাঠক ছিলেন, তারা অনেকেই হয়তো এই বইটার জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু এই সমস্ত কিছু করার নেই। এখন এই মহামারী, অতিমারির জন্য সারা বিশ্বের সমস্ত অনেক কিছু আটকে রয়েছে, সুতরাং আমার এই বইটা তো খুবই তুচ্ছ ব্যাপার। তো সেই হিসাবে ব্যাপারটাকে মেনে নেওয়া হয়েছে, এবং হয়তো ওইটা এখন আপাতত কিউট হয়ে রয়েছে। আর আরেকটি কাব্যগ্রন্থ হয়তো খুব সম্প্রতি প্রকাশ পাবে। কাব্যগ্রন্থর নাম এখনো ঠিক করা হয়নি, মানে সেটা আমারই নিজের বিলম্বের জন্য আমি নিজেই করে উঠতে পারিনি। তো দীর্ঘদিন ধরে, মোটামুটি বছর দেড়েক ধরে লেখা বেশ কিছু কবিতার একটা একত্রিত সংকলন হিসাবে ওই কাব্যগ্রন্থটি প্রকাশ পেতে চলেছে। ধন্যবাদ। দুঃখিত, আমরা একটু থামাতে হচ্ছে। আমরা আসলে এই অনুষ্ঠানটা শুধুমাত্র একটি বই নিয়ে কথা বলার জন্য, এই জন্য সময় স্বল্পতার কারণে আমি তাহলে দুঃখিত, আমি সেটা জানতাম না। না। ইটস ওকে। তাহলে আমরা এই বই পাঠিয়েছিলাম যেটা প্রকাশিত হয়েছে, হ্যাঁ, আর বাকিটি নিয়ে মানে জাস্ট সংক্ষেপে একটা অন্য একদিন অন্য কোনো অনুষ্ঠানে শুনতে পারবো নিশ্চয়ই। আমি এবার একটা বিজ্ঞাপন বিরতি নিব। আমি এবার ডেকে নিব আশফাক স্বপন ভাইকে, উনি রিড বাংলা নিয়ে কিছু বলবেন। আপনি মিউট আছেন স্বপন ভাই। আমি বেশি সময় দেব না, আপনাদের খুব সময়ের ব্যস্ততা। আমি খুব সংক্ষেপে বলছি যে আপনারা অনেকেই জানেন যে এই সমাবেশ উপলক্ষে 430 পাতার একটা মুদ্রিত সংকলন বেরিয়েছে। সেখানে 5টি মহাদেশের 15টি দেশের প্রায় 90 জন লেখকের কবিতা আছে, গল্প, প্রবন্ধ এবং নাটক আছে। অনেক নামের লেখক আছে এখানে, অনেকে উপস্থিত আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব এটা সংগ্রহ করতে। এটা অনলাইনেও আপনারা এক্ষুনি পড়তে পারেন। আবার সেই সাথে যদি আমি চ্যাটে আমার সব ব্যবস্থার কথা বলে দিয়েছি, আপনারা সেখানে যেও আমার ইমেল করলে আমি আপনাদেরকে জানাবো কি করে আপনি মুদ্রিত কপি জোগাড় করতে পারেন। তো এই যে এখানে সংক্ষেপে এই যে readbangla21@gmail.com, এখানে রিড বাংলা 2021 প্রিন্ট কপি সাবজেক্টে লিখে আমার কাছে ইমেল করলেই আপনি আপনাদের সাথে যোগাযোগ করব। আর অনলাইন যদি ডাউনলোড করতে চান বা পড়তে চান, তাহলে আমাদের উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের ওয়েবসাইট nabls.org এ চলে যান। সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি যাচ্ছি। ধন্যবাদ স্বপন ভাই। এবার আমি কবি শফিক আহমেদকে ডেকে নিব। কবি শফিক আহমেদ পেশা ইঞ্জিনিয়ার, তার জন্ম ও পড়াশোনা কলকাতায়, কর্মসূত্রে পৃথিবীর নানান দেশে বসবাস করে এখন আমেরিকায় হিউস্টন নিবাসী। তিনি বাংলা এবং বাংলা ভাষার টানে ও মায়া কবিতা, প্রবন্ধ, গল্প লেখেন দেশ বিদেশের নানা পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে। কলকাতার বিখ্যাত শারদীয় পত্রিকাতে প্রকাশিত তার বড় গল্প। আমরা এবার ডেকে নিচ্ছি কবি শফিক আহমেদকে তার বইটি সম্পর্কে কিছু বলার জন্য, খুব সংক্ষিপ্ত হবে। ধন্যবাদ। আমার এই বইটা নাম এই শব্দের প্রতিবাদ। এই বইটা কলকাতা বইমেলাতে প্রকাশিত হয়েছিল। খুব ছোট করে এই বইটা সম্বন্ধে বলতে গেলে,
এই বইয়ের লেখাগুলো আমার জীবন থেকে তুলে আনা জীবনের কবিতা, প্রেমের কবিতা, স্মৃতি রোমন্থনের কবিতা, সামাজিক সমস্যার কবিতা, জীবন দর্শনের কবিতা সব নিয়ে বাংলায় হয়ে উঠেছে আমার এই কাব্যগ্রন্থ। আমি সহজ সরল ভাষায় মন ছুঁয়ে যাওয়া অনুভূতি নিয়ে লিখি এবং পৌঁছে যাই সবার হৃদয়ে। আমি খুব একটা রূপকধর্মী কবিতা লিখি না, খুব সোজা ভাষায় কবিতা লিখি। কখনো ছন্দ মিলিয়ে লিখি, কখনো মুক্তগদ্য শৈলীতে লিখি। একদিকে আমার কবিতা বিবির বয়ান, একটা মেয়ের শৈশব, কৈশোর, যৌবন, বিগত যৌবন জীবনের বঞ্চনার কাহিনী, তেমনি টুকরো প্রেমের গল্পের মধ্যে আছে, তাতে ফুটে উঠেছে আমার প্রেমিক মনের পরিচয়। কলঙ্কিনী কবিতাতে প্রশ্ন তুলেছে পুরুষতান্ত্রিক সমাজের নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিয়ে। আমার কবিতায় কল্পসঙ্গিনী শাওন ফিরে এসছে আমার অনেক কবিতা এই বইয়ে। রং তুলি, খোলা চিঠি, রূপকথা, একান্ত অস্তরাগ, আমি বাঁচতে যাই, এমনি আরো অনেক কবিতাতে। নারী চরিত্রের সূক্ষ্ম অনুভূতি বিশ্লেষণও খুব মনজমিন কবিতা, ভালোবাসার অগ্নিকথ, কালবৈশাখীর কবিতাতে আছে। লাগাম ছাড়া বেপরোয়া প্রেমের অভিব্যক্তিও আছে, জমাট ভালোবাসা, শুধু তোমাকে চাই। আর বর্তমান সমাজের যে সমস্যা, বৃদ্ধাশ্রম নিয়েও অনেক নেতিবাচক লেখার প্রতিবাদে আমার লেখা কবিতা বৃদ্ধাশ্রম। আজ আমি দেশ ছাড়া, সারা বিশ্বই আজ আমার দেশ। একই আকাশের নিচে বাস করেও কোথাও দিন কোথাও রাত্রি, একটা আকাশ ভাগ হয়ে যায় এক পৃথিবীর মাঝে। এই উপলব্ধি থেকে লেখা কবিতা একটা আকাশ। অতীত বর্তমান আমার মনে সমানভাবে বেঁচে আছে, তারই দস্তাবেজ আমার কবিতা অতীত বর্তমান। আমার কথাতেই আমার লেখার জীবন দর্শন ফুটে ওঠে। আমি ফরমাইশি কবিতা লিখি না, কবিতা খুঁজে পাই চলার পথে, জীবনের বাঁকে বাঁকে। নৈশব্দের প্রতিবাদ কবিতাটি অলংকারে সাজানো। এই কাব্যগ্রন্থ বইমেলাতে খুবই গ্রহণযোগ্য হয়েছিল। এর কবিতাগুলো খুবই জনপ্রিয় এবং বহু বাচিক শিল্পী তাদের কণ্ঠে ধারণ করেছেন এবং এর চিত্রায়ন হয়েছে। অনেক ধন্যবাদ আমাকে আমার বইটা। অনেক ধন্যবাদ কবি শফিক আহমেদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। এরপরে আমি একজন তরুণ লেখককে ডেকে নিব, তার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম পেশায় একজন প্রকৌশলী এবং নেশায় একজন লেখক। সেই 2007 সাল থেকে তিনি লেখালেখির সাথে যুক্ত। কৈশোর বয়স থেকেই কল্পবিজ্ঞানের প্রতি তার গভীর ভালোবাসা জন্মে, তাই লেখালেখির জন্য এই জনরাটাকেই বেছে নিতে দ্বিধা করেননি। শুরু থেকেই প্রাপ্ত মনস্কদের জন্য একের পর এক হার্ড সায়েন্স ফিকশন লিখে 2 বাংলায় বেশ সমাদৃত হয়েছেন। এ পর্যন্ত লেখকের 4টি সায়েন্স ফিকশন উপন্যাস প্রকাশিত হয়েছে, আরো 3টি উপন্যাস অতি শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। মোহাম্মদ সাইফুল ইসলামের প্রকাশিত বইগুলো হচ্ছে প্রজেক্টাইল, O2, লোলার জগৎ, ঈশ্বরের গণিত ও অন্যান্য। আমি সাইফুলকে অনুরোধ করব তার ঈশ্বরের গণিত ও অন্যান্য বইটি নিয়ে খুব সংক্ষিপ্ত কিছু বলার জন্য। ধন্যবাদ সমীর ভাই। আমার ঈশ্বরী গণিত বইটি প্রকাশিত হয়েছে আগস্ট 2021 সালে। প্রকাশক কল্পবিশ্ব পাবলিকেশন, কলকাতা। সম্পাদিকা অঙ্কিতা দি, কল্পবিশ্ব। এই বইটিতে 4টি সায়েন্স ফিকশন উপন্যাসিকা সন্নিবেশিত হয়েছে, যথাক্রমে সিরাজ ভ্রমণ, অকাল চক্রের কাঁটা, শ্রোডিঞ্জারের ঐশ্বরিক বিড়াল এবং ঈশ্বরী গণিত। সিরাজ ভ্রমণ গল্পটি সময়ের ভিন্ন এক প্রকৃতি নিয়ে সময়টির সরলরেখা বরাবর অতীত থেকে ভবিষ্যতের দিকে প্রবহমান, কিন্তু সরলরেখা না হয়ে যদি সময়টির একটি বৃত্তের পরিধি বরাবর প্রবাহিত হয় তাহলে কি হবে, এরকমই এক ধারণা নিয়ে গল্পটি। অকাল চক্রের কাঁটা গল্পটি সময়ের ভ্রমণের ভয়াবহতা নিয়ে এবং এর পরিণতি কি হতে পারে সেই ধরনের একটা টপিক নিয়ে। শ্রোডিঙ্গারের ঐশ্বরিক বিড়াল নাম শুনে বোঝা যাচ্ছে যে গল্পটি প্লটে শ্রোডিঙ্গার ক্যাট থিওরির বিস্তারিত প্রয়োগ হয়েছে। সেই সাথে সমান্তরাল বিশ্ব যুক্ত করে গল্পটি ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। ঈশ্বরের গণিত গল্পটি লেখা হয়েছে গণিতের মাধ্যমে ঈশ্বরের খোঁজ করা নিয়ে। কেন আমাদের মহাবিশ্ব 4 মাত্রার, কেন 3টি স্থানিক মাত্রা ও 1টি সময় মাত্রা, কেন সময়ের মাত্রা 3 এবং স্থানিক মাত্রা 1 নয়, এরকমই দুর্দান্ত একটা চিন্তা উদ্বেগকারী আইডিয়া নিয়ে গল্পটি।
যদি গল্প সবগুলোই সময় ভ্রমণ নিয়ে বা সময় সংক্রান্ত, তবু প্রতিটি গল্প ভিন্ন ধর্মী। হার্ড সায়েন্স ফিকশন যেটা পছন্দ করেন, আশা করি তাদের জন্য কাছে বইটি ভালো লাগবে। বইটি কলকাতা থেকে পাওয়া যাবে। কলকাতার ইন্ডিয়ার হ্যাঁ, ইন্ডিয়ার কলকাতা থেকে পাওয়া যাবে, অনলাইনে পাওয়া যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ সাইফুল ইসলাম। এবার আমি ডেকে নিব কবি মৌ মধুবন্তীকে, এবং এটাই আমার শেষ। এরপর আমি ফাহমিদা কে দিব। মৌ মধুবন্তী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল এবং পরিবেশ বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। নিউ ইয়র্কের হান্টার কলেজ এনভায়রনমেন্টাল সায়েন্স পড়া শেষে কানাডায় ফুড অ্যান্ড নিউট্রিশন ম্যানেজমেন্ট ও ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ ডিগ্রি নেন। কাজ করছেন টরন্টো পাবলিক হেলথে, এক কন্যার মা, পেশার বাইরে নেশার ঘরে, একজন মৌ প্রতিমন্ত্রী, একাধারে কবিতা কর্মী, আবৃত্তিকার, সংগঠক ও সঞ্চালক। তিনি দেশের বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন বিভিন্ন সমাবেশে, এবং তিনি তার বিভিন্ন কাজের জন্য একাধিকবার পুরস্কার প্রাপ্ত হয়েছেন। আমি ডেকে নিচ্ছি কবি মৌ প্রতিবন্ধীকে। শামীম, আমরা কি আজকে 1 ঘন্টা পিছিয়ে আছি? মোটামুটি এরকমই। ওয়াও, 1 ঘন্টা পিছিয়ে আছি। শামীম, হ্যাঁ মৌদিদি, আপনি বলেন। দায়িত্ব পালন করছো। আমরা সময়ের সাথে আসলে পাল্লা দিয়ে অনেক পিছিয়ে আছি, তাই খুবই সংক্ষেপে বলবো যে হাইকু, এই বইটি আমার হাইকু ব্লেজ 2 মাস আগে কবিতা চর্চা থেকে প্রকাশিত হয়েছে। হাইকু অনেক বছর আগে 2009 সাল থেকে আমার 2 বন্ধু হাইকু লিখতো। ওদের হাইকু গুলো পড়তে দিত, কিন্তু হাইকু বুঝতে হলে পড়তে হবে। পড়তে পড়তে অনেক দূর পড়েছি। মাঝে মাঝে ওদেরকে যখন লিখে দিতাম, ওরা বলতো যে হাইকু অনেক কঠিন জিনিস, চেষ্টা করো না, পারবা না কখনো। তো ঠিক আছে, বন্ধ করে দিয়েছি। কিন্তু সেই কথাটা আমি শেয়ার করেছিলাম এই করোনা কালে রহিমা আক্তার কল্পনার সাথে, যিনি বাংলাদেশ হাইকু সোসাইটির প্রেসিডেন্ট। তখন বলছে যে পারবা না মানে, তো ওর হাইকু গুলো পড়তে দিয়েছে এবং ওর সাথে আলোচনা করতে করতে হাইকু লেখা শুরু। এবং হাইকু গুলা লিখে কলকাতায় কয়েকজনকে যারা হাইকু লেখে তাদেরকেও দেখেছি, তারা সবাই উৎসাহ দিয়েছে। সেই উৎসাহের ফলাফল হিসাবেই এই হাইকু বইটি 2 মাস আগে কবিতা চর্চা থেকে প্রকাশিত হয়েছে। তো কখনো মানুষকে এগিয়ে যেতে দেয় না, নিরুৎসাহিত করে। কিন্তু তারা সবসময় চাইতো যে ওদের হাইকু গুলা পড়ি, বুঝি এবং কমেন্ট করি। কিন্তু পড়ে বুঝে কমেন্ট করতে হলে কিন্তু আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। তো তারা আমাকে নিরুৎসাহিত করার কারণেই কিন্তু আমি এই বইটি আজকে প্রকাশ করতে সমর্থ হলাম। অনেক ধন্যবাদ সেই বন্ধুদেরকে, তারা হয়তো সমর্থন দিলে বইটি নাও বেরোতে পারত। আর অনেক অনেক কৃতজ্ঞতা রহিমা আক্তার কল্পনার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ মৌদিদি। এবার আমি ফাহমিদাকে অনুরোধ করবো তার পরবর্তী শুরু করার জন্য। অনেক ধন্যবাদ শামীম ভাই, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমরা আবারও ক্ষমা প্রার্থী যে আমরা আসলে প্রায় 1 ঘন্টা দেরি করে ফেলেছি। তো এখন এটাও অবশ্য আমাদের বাঙালি সংস্কৃতির অংশ কিছুটা, যে আমরা সবখানে দেরি করে যাই। তো আমার বই পরিচিতির অংশে আমি শুরু করছি প্রথমেই জ্যোতিপ্রকাশ দত্তের বই দিয়ে। জ্যোতিপ্রকাশ দত্ত একজন অত্যন্ত স্বনামধন্য লেখক, এবং উনি আমাদের এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন তারা জানেন যে লেখকদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য উনি কতটা অগ্রণী ভূমিকা রাখেন। জ্যোতিপ্রকাশ দত্ত বহুদিন ধরে লেখালেখি করে যাচ্ছেন। মূলত ছোট গল্পই উনি বেশি লিখেন, এবং এই যে বইটা বের হয়েছে অনন্যা থেকে, এটা জ্যোতিদার প্রায় সবগুলো প্রকাশিত গল্পের একটা সংকলন। তো আমি জ্যোতিদাকে অনুরোধ করব যে ওনার যে গল্প লেখার যে যাত্রাটা, যে গল্পগুলোকে উনি সব এই বইটির মধ্যে সংকলিত করেছেন, সেটা নিয়ে আমাদেরকে কিছু বলতে। অনন্যা থেকে যেটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে আমার গল্প সমগ্র। এখানে আমার সাম্প্রতিক লেখা ধরা যাক গোটা 20 গল্প ছাড়া সবই সেখানে আছে, প্রায় 150টি গল্প সেখানে আছে।
অনেক মোটা বই, অনেক দাম। মনির খুব কষ্ট করে বইটা বের করেছে, জানি না এটা কার কাছে সে বিক্রি করবে, বাট এনিওয়ে বইটা আমার প্রায় সব গল্প এখানে আছে, গত 2 বছর আগের লেখা, বছর 3-4 শেষ গল্পগুলো নিয়েছে, সব গল্প এখানে আছে। আমার প্রথম গল্প লেখা শুরু 1958, বই বেরিয়েছে 1967-তে। এই আর কিছু বলবার আছে? ধন্যবাদ। অনেক ধন্যবাদ জ্যোতিদা। আর আমরা এখানে যারা আছেন অনেকেই জানেন যে জ্যোতিদা একদম লেখালেখি জীবনের শুরুতে 1971 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, আর 21 পদক পেয়েছেন 2016 সালে। তো এর পরের যে বইটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে খায়রুল আনামের ভিন্ন বাসর, ইভা টিজিং, অন্যান্য। খায়রুল আনাম একজন ইঞ্জিনিয়ার। উনি বেশ অনেকদিন ধরে আমেরিকাতে আছেন এবং বাংলাদেশ, আমেরিকা, ইন্ডিয়া, এমনকি পাকিস্তানের গল্প উঠে আসে তার লেখায়। তিনি এখন তার অর্ধেক সময় কাটে সাহিত্য সেবা করে এবং বাকি অর্ধেক সময় কাটে কনসালটেন্সি করে। তিনি গল্প, উপন্যাস, রম্য রচনা, ব্যঙ্গ, আত্মকথা, ভ্রমণ, প্রবন্ধ, মোটামুটি সাহিত্যের সব শাখাতেই বিচরণ করেন। তো খায়রুল আনামকে অনুরোধ করব তার বইটা সম্বন্ধে আমাদেরকে বলতে। শুভ সন্ধ্যা সবাইকে। আমি খায়রুল আনাম। আমার ওই বইটা একটা খুব ছোট ছোট, মানে জীবনের নানা রকম সুখ দুঃখের কথা নিয়ে, মুহূর্ত নিয়ে, খুবই ছোট ছোট গল্প, 25টি মজার গল্প নিয়ে লেখা। এর মধ্যে অনেক দুঃখের ঘটনাও আছে, দুঃখের মুহূর্ত আছে, কিন্তু সেগুলোকে যাতে মজার গল্প হিসেবে উপস্থাপন করা যায় সেটাও চেষ্টা করা হয়েছে। তো এই 25টার মধ্যে আপনার আছে ছোট গল্প, অনুগল্প, রম্য রচনা, ব্যঙ্গ রচনা ইত্যাদি। এবং যেমন একটা কোনো কোনো পত্রিকায় যেমন একটা সেন্টার ফল থাকে, এই জন্য মাঝখানে একটু বড় করে দুটো গল্প লেখা আছে, সেগুলো হচ্ছে বাসর ঘরের বর্ণনা দিয়ে, বাসর ঘরের সিচুয়েশন অ্যাকচুয়ালি দিয়ে। এই আর কি, এছাড়া আর কিছু নেই। 25টা গল্প, ছোট ছোট গল্প, মজার গল্প, এই। আর এটা প্রকাশক হচ্ছে বিদ্যা প্রকাশ। অনেক ধন্যবাদ আনাম ভাই। আমাদের পরের বইটি হচ্ছে লেখক এবং অধ্যাপক সুজয় দত্ত। সুজয় দত্ত আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান তত্ত্বের অধ্যাপক, কিন্তু তার লেখার তিনি যদিও পরিসংখ্যানের মানুষ, কিন্তু লেখালেখির ক্ষেত্রেও তিনি খুবই সহজ ভাষায় অতি সুন্দর শব্দচয়নে পাঠককে মুগ্ধ করেন। সুজয় দত্ত ছোট গল্প, বড় গল্প, প্রবন্ধ, কবিতা, রম্য রচনা এবং অনুবাদ সাহিত্যের সাথে জড়িত। তিনি বিভিন্ন পত্রিকার সম্পাদনা ও সহ সম্পাদনার কাজ করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে তিনি সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। সুজয়দাকে অনুরোধ করব তার এক বাক্স চকলেট কলকাতা থেকে প্রকাশিত এই বইটি নিয়ে আমাদেরকে কিছু বলতে। ধন্যবাদ। আমার প্রথম বই এটা, আর এবারের পুজোয় সদ্য প্রকাশিত হয়েছে। আগে যারা বললেন তাদের কয়েকজনের মতো আমারও আমার প্রথম বইয়ের কপি হাতে এসে পৌঁছয়নি, শুধু দূর থেকে চেহারাটা দেখেছি। কাজে খুব বেশি বলার কিছু নেই, এটুকুই বলবো যে আপনাদের মধ্যে যারা আমার লেখার সম্বন্ধে পরিচিত, আমার গল্প, আমার রম্য রচনা ভালোবাসেন, তাদের জন্য এই বইটিতে মোট 18টি লেখা আছে আমার, 8টা গল্প আর 10টা রম্য রচনা। আশা করি পড়ে ভালো লাগবে আপনাদের।
আর যারা আমার লেখার সঙ্গে পরিচিত নন তারা কৌতূহলবশত পড়ে দেখতে পারেন, হয়তো ভালো লাগবে। যেহেতু এটা সদ্য প্রকাশিত, সেহেতু যদি সত্যি আগ্রহী হন, পেতে চান, তাহলে অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এরপর আস্তে আস্তে এটার বিপণন আরো ব্যাপকভাবে করা হবে। একসময় এটা ইলেকট্রনিক্যালি নয়, মানে অনলাইন অর্ডার করা যাবে, কিন্তু এই মুহূর্তে যদি আগ্রহী হন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটুকুই বলার। অনেক ধন্যবাদ সুজাদা। আমি আশা করছি যে আপনার লেখার সাথে যারা পরিচিত তারা অবশ্যই আপনার বইটি পড়তে চাইবে। আমাদের এর পরের বইটি হচ্ছে তাসনিম হোসেনের স্মৃতির শহর। তাসনিম হোসেন এখানে আমার ধারণা এখন উপস্থিত নেই, তো আমি একটু সংক্ষেপে বলবো। তাসনিম হোসেন পেশায় প্রকৌশলী, উনিও প্রায় 25 বছর ধরে আমেরিকাতে আছেন, এবং ওনার এই বইটি মূলত 70 এবং 80-90 ওই সময়গুলোতে উনি যখন ঢাকা শহরে বড় হয়ে উঠছেন সেই সময়ের গল্প। কিন্তু একই সাথে এটা অবশ্যই একটি ব্যক্তিগত গল্প, একজন কিশোরের বড় হয়ে ওঠার গল্প, কিন্তু একই সাথে এটি সেই সময়ের, ওই সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তনগুলো হচ্ছিল বা বিভিন্ন ধরনের বড় ঘটনা ছিল, সেইগুলো উনি কিভাবে পর্যবেক্ষণ করেছেন, কিভাবে মনে রাখছেন, সেই জিনিসগুলো উনি লিখেছেন বইটিতে। বইটি খুবই সহজ, আমি সহজ শব্দটা বলছি, এখানে বলা উচিত বোধহয় যে ইজি রিডিং, যেটা বলে যে বাক্যগুলো খুব সহজে পড়ে ফেলা যায়, কঠিন মানে রূপক নেই বা খুব কঠিন অপরিচিত শব্দ নেই। তো আর বইটির মধ্যে আরেকটা যেটা আছে, যেটা আমি নিজেও যেহেতু এখন মধ্যবয়স্ক, কাজে আমার যেটা মনে হয় যে এই বয়সে এসে আমাদের সবার অতীতে ফিরে যাওয়ার বা অতীতের প্রতি একটি আগ্রহ থাকে, একটি কেমন জানি দুঃখ ভরা বেদনা থাকে অতীতের প্রতি। তো সেই অনুভূতিটা তাসনিম হোসেনের এই লেখাতে খুব ভালোভাবেই উনি তুলে ধরেছেন। তো আমি এখন আমাদের পরবর্তী বইতে যাচ্ছি। আমাদের পরবর্তী বইটি হচ্ছে ধনঞ্জয় সাহার। ডক্টর ধনঞ্জয় সাহা আমাদের এই এবারের এই কনফারেন্সের সমন্বয়ক। উনি এর পাশাপাশি ঠিক না, উনি প্রফেশনাল লাইফে একজন বিজ্ঞানী ও শিক্ষক। তিনি কবিতা লিখেন, ছড়া লিখেন, এবং ওনার বইটার একটা খুবই দারুণ ব্যাপার হচ্ছে যে এটা একটু ছোটদের বই। আমরা সাধারণত প্রবাসে যারা আছেন তারা ছোটদের নিয়ে লেখালেখি করেন না, কিন্তু ধনঞ্জয় দা এখানে এক্ষেত্রে একটা খুবই দারুণ কাজ করছেন, উনি বাচ্চাদের জন্য লিখছেন। তো আমি অনুরোধ করব ধনঞ্জয় দাকে ওনার বইটি নিয়ে কিছু বলার জন্য। তো এই বইতে যেটা দেখা যাচ্ছে প্রচ্ছদে সোনামণিদের ছড়া, তো আমি 2-3টা জিনিস ইন্ট্রোডিউস করতে চাচ্ছিলাম এই বইয়ের মাধ্যমে। সেটা হলো যে আমি যতটুকু জানি বাংলাদেশে যে সমস্ত বই প্রকাশিত হয় বাচ্চাদের জন্য, ওখানে কোনো বয়স সীমা দেওয়া হয় না, এবং আমি এটাও জানি না যে ওখানে কতটুকু বিশ্লেষণ করে এই বইগুলি ছাপানো হয়। আমি যখন এই বইটা আমি লিখেছি তো বেসিক্যালি বাচ্চাদের জন্য, যারা মা বাবার পড়বে রাত্রে ঘুমানোর সময় বা দিনের বেলা, যাতে করে ওরা শিখতে পারবে। এই বইটা মধ্যে কিছু কিছু শিক্ষণীয় ব্যাপার আছে, কিছু কিছু গণনা শিক্ষা, বর্ণনা শিক্ষা এবং ভ্রাতৃত্ববোধ, এবং যেহেতু আমরা এখন মোবাইল এবং ফেসবুক কথা বলি, ওর সম্বন্ধে ছোট্ট একটা কথা আছে। তো আমি যেটা করেছি সেটা হলো যে এই সোনামণিদের ছড়া দিয়ে আমি একটা সিরিজ অফ ছড়া বই করেছি। এ পর্যন্ত আমার 8টা বই হয়েছে, তো একটার পর একটা ছাপা হবে। যেমন এইটা প্রথম বইয়ে ছিল অ্যাজ এ টেস্ট। এটার মধ্যে কোনো ডেফিনিট কোনো
ধারাবাহিকতা নেই এর মধ্যে। এই পরের বইটা আসবে যেমন সোনামণিদের ছড়া গণনা, সোনামণিদের ছড়া সংখ্যা, সোনামণিদের ছড়া পশু পাখি, সোনামণিদের ছড়া স্বাধীনতা। তো এরকম করে প্রত্যেকটা বইয়ের মধ্যেই একটা বয়স নির্ধারণ করে দেওয়া হবে। বেসিকলি এটা আমি করতে চাচ্ছি যাতে করে ছড়ার মাধ্যমে এরা বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হতে পারে, যাতে করে, এবং আমি বইটা যখন লিখেছি তখন আমি স্ট্রিক্টলি ছন্দকে মেনটেন করেছি। দু এক জায়গায় হয়তো বা ছন্দকে রক্ষা করার জন্য হয়তো বা একটু শ্রুতিমধুর না হতে পারে, কিন্তু আমি এটা চেষ্টা করেছি যত খুব মানে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এটা ভালো লাগবে এবং আমি এই বছরে আরো 2-3টা বই প্রকাশিত হবে ছড়া একই নামে বিভিন্ন বিভিন্ন বিষয়ের উপরে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ধনঞ্জয় দা, বিশেষ করে ছোটদের নিয়ে লেখার জন্য। ছোটদের জন্য লেখা এবং ছোটদের জন্য ভালো করে লেখাটা আসলে খুবই খুবই দরকারি, এবং আমি আশা করব যে আপনার বইটি আমরা আমেরিকাতেও, আমরা যারা আছি বা দেশের বাইরে যারা আছি তারাও এখানে সংগ্রহ করতে পারবো। তো আমাদের পরের বইতে আমরা চলে যাচ্ছি। আমাদের পরের বইটি হচ্ছে অমিতাভ রক্ষিতের আদম ও ঈভ। অমিতাভ দাকে আমার মনে হয় এখানে যারা সকাল থেকে আছেন তারা অবশ্যই অমিতাভ দার সাথে পরিচিত হয়েছেন। অমিতাভ দা কলকাতা থেকে 50 বছর আগে আমেরিকায় এসেছেন। উনিও প্রযুক্তিবিদ্যায় পিএইচডি করা, থাকছেন কলোরাডোতে, এবং উনি আধুনিক প্রযুক্তি নির্ভর শরীর ও স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ে নিজস্ব ব্যবসায় সংযুক্ত। আমেরিকায় এসে প্রথম 35 বছর তিনি লেখালেখি করেননি, কিন্তু সম্প্রতি আবার লিখতে শুরু করেছেন। তিনি নৃত্যনাট্য লিখেছেন, নাটক লিখেছেন, সেই নাটকগুলো মঞ্চস্থ হয়েছে। এবং এই বইটি ওনার কল্পবিজ্ঞানের একটি বই। অমিতাভ দার প্রকাশিত বইয়ের সংখ্যা 7। তো অমিতাভ দার এই বইটি বেশ প্রচারিত হয়েছে এবং জনপ্রিয় হয়েছে। তো আমি যদিও অমিতাভ দা নিজের লেখা সম্বন্ধে বলতে চান না, তাও আমি তাকে অনুরোধ করব যে ওনার এই বইটি সম্বন্ধে, বা উনি বাংলায় কল্পবিজ্ঞান লিখলেন, কেন লিখলেন, কিভাবে লিখলেন, ওই সম্বন্ধে আমাদেরকে কিছু বলতে। অনেক ধন্যবাদ ফাহমিদা। আমি অবশ্য ভেবেছিলাম যে হয়তো আমি আপনাদের একটা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ পাঠিয়েছিলাম বইটা সম্বন্ধে, সেটা হয়তো চালাতে পারলে ভালো হতো। যাই হোক, আমি শর্টে বলে দিচ্ছি। এগুলো আমার বহু বছর আগে লেখা, আমেরিকা আসার আগে, তার মানে 50 বছরের আগে লেখা। বেশিরভাগই 62, 63, 64 সালে। আমি তখন কল্পবিজ্ঞান লিখতাম প্রেমেন্দ্র মিত্রের উৎসাহে। তারপরে তো আপনি যেরকম বললেন বহুদিন কিছু লিখিনি, কিন্তু সম্প্রতি কল্পবিজ্ঞান সংস্থার সঙ্গে পরিচিত হয়ে খুব আবার উৎসাহ পেয়ে লিখছি কল্পবিজ্ঞানের গল্প। এবং জাস্ট আজকেই বেরিয়েছে ওদের পুজোর সংখ্যা, তার মধ্যেও আমার কিছু একটা প্রবন্ধ যেটা আমি পড়বো কালকে, এবং সার্বভৌম পড়বো, আর এছাড়া আরেকটা গল্প। কাজেই কল্পবিজ্ঞান গল্প আমি এখন কিছু কিছু লিখছি। বইটা ওই ধরুন নতুন গল্প বলতে গত 2-3 বছরের মধ্যে লেখা বোধহয় গোটা 3 গল্প আছে, বাকি সবই আমার 1960 সালের লেখা বলার। এগুলো আর বাই দ্য ওয়ে এই বইগুলো কিন্তু অনলাইন পাওয়া যাবে, নানা রকম ফরম্যাটে, ইলেকট্রনিক্যালি পাওয়া যাবে, আবার কাগজের বইও পাওয়া যাবে। অনেক ধন্যবাদ অমিতাভ দা। আমরা আমাদের পরের লেখকের পরিচিতিতে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী লেখক হাসান মাশরিকি।
হাসান মাশফিকির জন্ম, ছেলেবেলা এবং শিক্ষা সবই ঢাকায়। ঢাকা কলেজ থেকে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তিনি আমেরিকায় আসেন এবং এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ এমএস এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে প্রকৌশলী হিসেবে আমেরিকার মেরিল্যান্ডে কর্মরত আছেন। অস্তাচল হাসান মাশফিকের তৃতীয় উপন্যাস। এর আগে তার আরো দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে, দূরদীপবাসিনী এবং আমার আছো তুমি শুধু তুমি। আমি হাসান মাশফিকিকে অনুরোধ করব তার অস্তাচল বইটি যেটি নতুন বের হয়েছে সেটি সম্বন্ধে আমাদেরকে কিছু বলতে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আপনার আমি একটু আলোর অসুবিধা আছে, আপনার হয়তো একটু ভালো হবে। এই বইটি হলো আমাদের দেশে যে আপনার যৌথ পরিবারের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমার গল্পে আপনার যে প্রধান চরিত্র সে একজন দেবর, তার ভাইরা বিয়ে করার পর নতুন ভাবিরা আসার পর তার মা সাথে ভাই বোনদের সাথে যে সম্পর্কগুলো হয়, যে সমস্যাগুলো গড়ে ওঠে, যেই পরিস্থিতিগুলো সবাই ফেস করে, সেগুলো তুলে ধরার জন্যই একটা উপন্যাস করেছিলাম, তার নাম অস্তাচল। মেইন অবজেক্টিভটা হচ্ছে আমরা সবাই চাইলে ভালো করে মিলেমিশে থাকতে পারি, কিন্তু দেখা যায় যে নানান রকম ব্যক্তি ইচ্ছা, একা থাকার ইচ্ছা, আলাদা হওয়ার ইচ্ছা এবং মানুষের সাথে মিশতে না পারার ইচ্ছা মিলে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়, পরিবার ভেঙে যায়। সেটাই তুলে ধরেছি। বইটা প্রকাশ হচ্ছে ইতি প্রকাশনী থেকে এবং প্রচ্ছদ করেছেন আনোয়ার ইকবাল ভাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ হাসান ভাই, এবং খুবই দুঃখিত আপনাকে আপনার কনভেনিয়েন্ট সময়ে আমরা অনুষ্ঠানটিতে যুক্ত করতে পারিনি। তাও আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই গভীর রাতে গাড়ির মধ্যে থেকেও আমাদের অনুষ্ঠানের সাথে আছে। তো আমাদের পরবর্তী বইটি হচ্ছে এশরার লতিফের, এবং আমার ধারণা উনি আমাদের সাথে নেই এখন। তো আমি সংক্ষেপে বলছি, এশরার লতিফ ভাই বাংলাদেশ থেকে আর্কিটেকচারে পড়াশোনা করেছেন। উনি এখন কার্ডিফ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক। তার লেখা বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পুরস্কার পেয়েছে। তিনি ইংরেজিতেও লিখছেন আজকাল, এবং ইংরেজি লেখার জন্য পুরস্কার পেয়েছেন। 2018 সালে তার প্রথম বই ফটিকবাড়ি ও অন্যান্য গল্পটি প্রকাশিত হয়। এরপরে গোধূলি রিসোর্ট প্রকাশিত হয় 2019 সালে, এটি খুব সম্ভবত একটি থ্রিলার। অলাদ চক্র 2020 সালে, এবং আমার ধারণা এটিও থ্রিলার। এবং বর্ণ পরমাণু 2020 সালে প্রকাশিত হয়। এই বছর ওনার দুটো বই বের হয়েছে, প্রপঞ্চভুজ এটি একটি উপন্যাস, এবং গল্পদ্রুম শিখা সেটি ছোট গল্পের সংকলন। দুটো বই পেন্সিল প্রকাশনী থেকে। আর প্রপঞ্চভুজ বইটি 5 জন বন্ধুর জীবনের বেশ কিছুটা সময় ধরে তাদের জীবনের যে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা, তাদের যে পরিবর্তন, সেগুলো নিয়ে লেখা, এবং বইটি বেশ জনপ্রিয় হয়েছে। যারা পড়েছেন তারা অনেকেই বেশ পছন্দ করেছেন। আমি কি একটু বলতে পারি, আমি বইটি পড়েছি এশরার ভাইয়ের, সেই জন্য পাঠক হিসেবে বলছি, অসাধারণ একটি বই। জি অবশ্যই। 5 বন্ধুর গল্প নিয়ে অসাধারণ একটি বই। আর যে 3টি বইয়ের নাম আগে বললেন, বর্ণ পরমাণু, অলাদ চক্র, এগুলি আসলে একটি ডিটেকটিভ সিরিজ। বাংলা ভাষায় অনেক বছর পরে নতুন কোন লেখক এরকম ডিটেকটিভ সিরিজ লিখেছেন। আমি সবগুলো বই মোটামুটি পড়েছি বলে ভাবলাম বলি, এখানে উপস্থিত আছি যেহেতু। অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী বইতে চলে যাচ্ছি। বিপাশা বাসার, এবং আমার ধারণা উনিও এখানে উপস্থিত নেই। বিপাশা বাসার পেশায় একজন ডাক্তার, উনি অস্টিন টেক্সাসে আছেন, এবং এটা খুব সম্ভবত ওনার প্রথম প্রকাশিত বই। এটা একটি থ্রিলার উপন্যাস।
প্রকাশিত হয়েছে পেন্সিল থেকে। আমাদের পরবর্তী বইটি হচ্ছে ডক্টর স্বপন বসুর। আমার ধারণা ডক্টর স্বপন বসু আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। উনি রাইমিং পোয়েটস ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠনের চেয়ারম্যান। উনি বাংলা গানের অনুবাদ করেছেন এবং উনি ইংরেজিতেও কবিতা লেখেন। উনি আমেরিকাতে আছেন বহুদিন ধরে, এখন রসায়নে পিএইচডি করেছিলেন, এখন রিটায়ারমেন্টে আছেন এবং এখানকার বিভিন্ন পত্রিকায় উনি নিয়মিত লেখালেখি করেন। তো স্বপন বসু, ডক্টর স্বপন বসু, আপনি অনুগ্রহ করে আপনার বইটি সম্বন্ধে আমাদের কিছু বলবেন। আমার মনে হয় না স্বপন বসু আছেন, আমি ওনাকে দেখছি না। আচ্ছা, তাহলে আমাদের পরের বই হচ্ছে লিয়াকত হোসেনের। উনি কি আছেন দীপেন্দা? লিয়াকত হোসেন উনি সকালে উপস্থিত ছিলেন, আমি দেখেছি। উনি সুইডেন থেকে, উনি সুইডেনে আছেন। উনি সেমিনারে ছিলেন, খেয়াল আছে। উনি ওনার ছেলে মেয়েদের সম্পর্কে লিখছিলেন কমেন্ট সেকশনে। ওনাকে দেখছি না এখানে, ওখানে তো বেশ রাত এখন। আচ্ছা, তো লিয়াকত হোসেন উনি বহুদিন ধরে সুইডেনে আছেন। উনি বাংলাতে লিখেন এবং সুইডেনের বিভিন্ন ইদানিংকালের সাহিত্যের বইগুলি উনি বাংলায় অনুবাদ করেন। ওনার ঘর হতে দুই পা ফেলিয়া বইটি হচ্ছে ভ্রমণ কাহিনীর বই এবং লিয়াকত হোসেন তার বিভিন্ন সাহিত্য কর্মের জন্য পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এর পরে আমি শামীম রেজা কাছে ফেরত যাচ্ছি আসিফ এন্তাজ রবির বইটি নিয়ে বলার জন্য। ধন্যবাদ ফাহমিদ আপা। আসিফ এন্তাজ রবি, আপনি কি আছেন? উনি মনে হয় নেই। আচ্ছা, উনি ওনার লেখক পরিচিতি আমি একটু দিচ্ছি। উনি যেভাবে পাঠিয়েছে সেভাবে পড়ি। আমার জীবনের লক্ষ্য বারবার বদলে গেছে। ছোটবেলায় আমি আইসক্রিমওয়ালা হতে চেয়েছিলাম, স্কুলে পড়ার সময় হতে চেয়েছিলাম ডাক্তার। যৌবনে আমার জীবনের লক্ষ্য আমূল বদলে যায়, তখন আমি লেডিস হোস্টেলে দারোয়ান হবার বাসনা পোষণ করতাম। আমি শেষমেশ কিছুই হতে পারিনি, যেটা হয়েছি সেটার নাম ফেরিওয়ালা। আমি গল্প ফেরি করে বেড়াই। তাই আমার আমি শেষে লিখেছিলাম লেখক পরিচিতি শুধু মাত্র এই বাক্যটুকুই থাকুক, আমি আসিফ এন্তাজ রবি, গল্পের ফেরিওয়ালা। উনি থাকলে উনার বই সম্পর্কে কিছু বলতে পারতেন, আমার জানা নেই আসলে কি এই বই সম্পর্কে। ধন্যবাদ। ধন্যবাদ শামীম রেজা। আমাদের শেষ বইটি হচ্ছে মোহাম্মদ আবুল হাসনাত মিল্টনের ফাদার অফ দ্য নেশন। উনি অনুষ্ঠানের শুরুর দিকে উপস্থিত ছিলেন, এখনো কি আছেন দীপেন্দা? আমি আছি। ও, অনেক ধন্যবাদ। আপনাকে অনুরোধ করব আপনার বইটি সম্বন্ধে আমাদেরকে বলতে। জি ধন্যবাদ। এটি যখন আমি পাঠিয়েছিলাম তখন আমার সুনির্দিষ্ট ধারণা ছিল না, আমার মনে হয় বাংলা বই পাঠালেই ভালো হতো, কিন্তু তারপরেও কিছুটা প্রাসঙ্গিকতা রয়ে গেছে যে বইটি প্রকাশ হবে 16ই ডিসেম্বর, বাংলাদেশের বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে। এটি প্রকাশিত হচ্ছে হে পাবলিশিং হাউস অব আমেরিকা থেকে, তাদের অস্ট্রেলিয়ান অফিস থেকে এটি প্রকাশিত হবে। বঙ্গবন্ধুর 25টি নির্বাচিত ভাষণ, যার মধ্যে 2টি তিনি পাকিস্তানের সংসদে 1956 সালে ইংরেজিতে দিয়েছিলেন, আর বাকি 23টি ভাষণ আমি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছি। এবং অনুবাদ করবার সময় আমি মাথায় রেখেছি যে এই বইটির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সাংসদ হিসেবে প্রথম জীবনে তার দৃষ্টিভঙ্গি, স্বাধীনতার আগে
তার অবস্থান, তার বক্তৃতা, গুরুত্বপূর্ণ বক্তৃতাগুলো, যেমন 70-এর নির্বাচনে অংশগ্রহণের আগে যে টেলিভিশনে যে বক্তৃতা দিয়েছিলেন, নির্বাচনে জয় লাভের পরে তিনি সংসদদের যে রেসকোর্স ময়দানে অনানুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করিয়েছিলেন, 7ই মার্চের ভাষণ, এবং পরবর্তীতে তিনি ছাত্রলীগের 7ই মার্চের আগে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং শিল্পী, সাহিত্যিক, লেখকদের সমাবেশে প্রদত্ত বক্তৃতা, এবং পরবর্তীতে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 7ই জুন, 1লা মে বন্যার্তদের দেখতে গিয়ে ভাষণ, এবং দ্বিতীয় বিপ্লব নিয়ে তার যে ভাষণটি তিনি দিয়েছিলেন 26শে মার্চ 1975 সালে, মানে বঙ্গবন্ধুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, শাসক হিসেবে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের নেতা হিসেবে বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা, আমি সামগ্রিকভাবে এই ভাষণের মধ্য দিয়ে সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। লেখার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, গত বছর আমার এক ছোট ভাই হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে পুলিশের একজন বড় কর্মকর্তা, ও ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল যে আমি আমার প্রফেসরকে বঙ্গবন্ধু সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে বলতে চাই, কিন্তু কোন বইটা দিলে আমার প্রফেসর জানবে। তার মানে ইংরেজিতে আমাদের প্রকাশনার জায়গাটা এখনো অনেক শূন্যতা আছে। নূর নবী ভাইরা কিছু কাজ করেছেন। তখন করোনা আটকা থেকে এবছরের 14ই ফেব্রুয়ারি আমার মনে হয়েছিল যে এই কাজটা আমি করতে চেষ্টা করে দেখি। আমার কাছে তখন বঙ্গবন্ধুর ভাষণের বই ছিল না বা অনেক কিছুই ছিল না। তো ঢাকা থেকে অনেকে আমাকে খুব সাহায্য করেছেন, এবং কাজটি করার সময় আমার কাছে মনে হয়েছিল এটা বোধহয় সিম্পলি ট্রান্সলেটিং ফ্রম বাংলা টু ইংলিশ, কিন্তু কাজটি করতে গিয়ে এই কাজটি একটি বিশাল কাজ ছিল, এবং বঙ্গবন্ধুকে আমাকে নানাভাবে অধ্যয়ন করতে হয়েছে। বঙ্গবন্ধুর কথ্য ভাষাকে ট্রান্সলেট করাটাও কঠিন ছিল। তো সব মিলিয়ে বইটি এখন বাস্তবতা। আমি গতকাল দ্বিতীয় প্রুফ পাঠিয়ে দিয়েছি, এটি সময়ের সাথে সাথেই প্রকাশিত হবে। আমার একটি অনুরোধ থাকবে, যারা বাংলা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম যারা ইংরেজিতে ভালো পড়েন, কিংবা আমরা যারা বঙ্গবন্ধুকে বিদেশিদের কাছে তুলে ধরতে চাই, তাদের জন্য এই বইটি একটি চমৎকার বই হতে পারে। এই বইটির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে সম্পূর্ণভাবে আবিষ্কার করা সম্ভব, এবং সেই সময় বাংলাদেশকেও খুঁজে পাওয়া যাবে। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ডক্টর মিল্টন, আপনি খুবই একটি প্রশংসাযোগ্য কাজ করেছেন। আমরা আজকে সারাদিন ধরেই আমাদের যারা সেকেন্ড জেনারেশন তারা কি পড়বে, কোন ভাষায় কথা মানে কোন ভাষা, বাংলা পড়বে কিনা, বাংলা জানবে কিনা, এটা নিয়ে অনেক কথা হচ্ছিল। তো আপনার এই বইটি অবশ্যই একটা বড় শূন্যস্থান পূরণ করবে। তো আমাদের এই অনুষ্ঠানে আরো 3 জন লেখক ছিলেন যারা বই পরিচিতি অনুষ্ঠানে অংশগ্রহণের আগ্রহ জানিয়েছিলেন, সাদমা খান, বিজন সাহা এবং শাহাব আহমেদ। তো দুঃখবশত তারা আমাদের সাথে পরবর্তীতে আর সেভাবে যোগাযোগ করে উঠতে পারেননি, এই জন্য ওনাদের বইগুলোর তথ্য আমাদের কাছে নেই। তো আমাদের বই পরিচিতি অনুষ্ঠানটা এখানেই শেষ। আমি শামীম রেজা এবং অন্য যারা ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর অবশেষে সারাদিনের বিশাল প্রোগ্রামের পরে আমরা এখন কিছু অল্প সময়ের বিরতি পাবো। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হবে ক্যালিফোর্নিয়া সময় 5:45-এ। আমি একটু ফাহমিদা, আমি তাহলে বলি তাহলে কি ঘটনা হচ্ছে এখানে। আসলে আমরা তো অনেক সরি, আপনি প্রোগ্রামটা শেষ করে দিন, আমি তাহলে বলি তারপরে। ওকে, থ্যাংক ইউ। সো এখন তো স্বরচিত বিবিধ গদ্য পাঠের প্রোগ্রাম হওয়ার কথা, এবং এখানে আমাদের পীযূষ দা এবং খায়রুল ভাই আছেন। আপনারা কি দুজনে যৌথভাবে এটা করবেন না একজন করছেন? আমরা দুজনেই করছি। আপনারা দুজন করছেন, আচ্ছা। তাহলে একটু নতুন ঘোষণা আছে, সেটা হচ্ছে যে আমরা বিরতিটা নিতে পারছি না